গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমাদের পড়ার বিষয় সিভিল সার্ভিস। এই বিষয়টা পড়ার জন্য আমাদের ফার্স্টে বুঝতে হবে যে আমাদের ভারতের শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা তিন জিনিসের উপর নির্ভরশীল। একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। তো এখানে লেজিসলেচার হচ্ছে আইন তৈরি করে, এক্সিকিউটিভ হচ্ছে আইনটাকে হচ্ছে এক্সিকিউট করে জনসাধারণের সামনে, আর হচ্ছে যে জুডিশিয়ারি সেই আইনটাকে এক্সিকিউট করার মধ্যে কোনো রকম ভুলভ্রান্তি হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা সেটা পরিচর্যা করে এবং সেটাকে দেখাশোনা করে এবং ডিসিশন দেয়। তো আমরা আমাদের টপিক আজকে সিভিল সার্ভিস, যেটা হচ্ছে এক্সিকিউটিভের মধ্যে বলছি। এখানে পড়ার আগে আমাদেরকে দেখতে হবে আজকে কি রকম ভাবে আমরা বর্তমানে যে আইএএস, আইপিএস, আইএফএস এই বিষয়গুলো সম্পর্কে যে অবগত হই, বা ইউপিএসসি এক্সাম বা ডাব্লিউবিসিএস এক্সাম এই সম্পর্কে যে অবগত হই, তার পুরো ইতিহাস কি আছে, কিভাবে সিভিল সার্ভিস বিষয়টি আসছে আমাদের কাছে, এই বিষয়টি আমরা আজকে আলোচনা চেষ্টা করব সিভিল সার্ভিস টপিকের মধ্যে দিয়ে। আমরা প্রথমে দেখব সিভিল সার্ভিস। আজকে আমাদের বিষয় হচ্ছে সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিস কথাটি কে বলা হয়, ভারতীয় সিভিল সার্ভিসকে বলা হতো ইস্পাত কাঠামো। মানে এটা হচ্ছে ইস্পাতের ন্যায় একটা শক্ত পিণ্ড, যার মধ্যে দিয়ে আমাদের দেশের শাসন ব্যবস্থা নির্ভর করে এবং দেশের শাসন ব্যবস্থা নির্ভর করে এই সিভিল সার্ভেন্টদের উপর, অর্থাৎ বিউরোক্র্যাটদের উপর, যারা হচ্ছে আমলা, বাংলায় আমলা বলা হয়। তো এই সিভিল সার্ভিসকে ইস্পাত কাঠামো বলা হয় বাংলাতে। তারপরে আমরা দেখছি লেখা রয়েছে অসামরিক আমলাতন্ত্র দেশের সাম্রাজ্যকে চালাতো সেনাবাহিনীর সাহায্যে, সেনাবাহিনীকেও ওই আমলাতন্ত্র আর্থিক দিকে থেকে নিয়ন্ত্রণ করতো। বিষয়টা কি, আমরা জানি যে ভারতবর্ষে যখন হচ্ছে 1600 খ্রিস্টাব্দে প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে এসেছিল বাণিজ্য করতে। তারা তখন কোনোভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করা বা ভারতের শাসন ব্যবস্থা ন্যাশনাল করার জন্য আসেনি। তো এইভাবে তারা নানারকমভাবে তাদের কার্যপরিকল্পনা পরিচালনার চেষ্টা করছিল। এইভাবে পরবর্তীতে আমরা দেখেছি যে ধীরে ধীরে ওয়ারেন সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের এই শাসন ব্যবস্থার বিভিন্ন পদ হয়েছিল, যেগুলো বর্তমানে আমরা আইএস, আইপিএস জানি। তখন সময় গভর্নর জেনারেল, ভাইসরয় এই নামে পরিচিত ছিল। তো সেই পূর্ববর্তী আমলাতন্ত্র থেকে বর্তমান আমলাতন্ত্রের অবস্থা কি রকম সেটা আমরা একে একে দেখার চেষ্টা করব। তারপরে রয়েছে, তবে এই দেশের প্রশাসনিক নীতি নির্ধারণের কোনো এখতিয়ার আমাদের ছিল না। কারণ যারা এসেছিল তারা মৌলিক হিসাবে এসেছে, তাদের কোনো ডিগ্রি ছিল না, তারা ব্যবসা করছে, তাদের কোনো অফিসিয়ালি কোনো নিয়োগ ছিল না, তাদের আইডেন্টিক্যাল কিছু ছিল না, তাই তারা এর এখতিয়ার ছিল না। পরবর্তীতে আমরা দেখছি দেশের প্রশাসনের উদ্দেশ্য নীতি নির্ধারিত হতো ব্রিটেনে, এবং এদেশের আমলাতন্ত্র সেই সব নির্ধারিত নীতিগুলি প্রয়োগ করতো মাত্র। বিষয়টি কি, এই যে বণিকরা ভারতের যে শাসন ব্যবস্থা বাণিজ্য করতে আসলো, এরা পুরোপুরি নিজেদের মত করে চলতে পারতো না। এরা ব্রিটেনকে যে নির্দেশনা সেই নির্দেশের দিকে তারা চলতো। তারা কোনো নিজের দায়িত্ব এবং ডিসিশন নিতে পারতো না। তারপর আমরা দেখছি শুরুতে এই আমলাতন্ত্র ছিল পৃষ্ঠপোষকতা ভিত্তিক। পৃষ্ঠপোষকতা মানে কি, যেমন উত্তরাঞ্চল যারা রয়েছেন, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট, তাদের কথা তারা প্রাধান্য দিত। তারা যা বলতো তারাই সেটা চুপচাপ মেনে নিত এবং সেইভাবে নিজের চিন্তা বিবেককে কাজে লাগাতো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তাই সেই আমলাতন্ত্র ছিল মানে সক্রিয়তা নয়, পৃষ্ঠপোষকতা কেন্দ্রিক। তারপরে আমরা একমাত্র কোম্পানির নির্দেশক সভার সদস্যদের মনোনয়নের মাধ্যমে নিয়োগ করা হবে। লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক দুর্নীতি কমাতে এবং দক্ষতা বাড়াতে সিভিল সার্ভিসে ইউরোপীয়দের নিয়োগের উপর জোর দেন। এই সময় থেকে সিভিল সার্ভিসের পেশাদারিত্বের সূচনা হয়। আমরা দেখেছি এই যে বণিক হিসেবে যারা এসেছিল তাদের মধ্যে কোনো এই সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের পড়াশোনা ছিল না। তারা কি করেছিল, তারা প্রশাসনিক ক্ষেত্রে শাসন চালানোর ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির আশ্রয় দিত। এই দুর্নীতির বিষয়টাকে রোধ করার জন্য তৎকালীন লর্ড কর্নওয়ালিস, তিনি ভারতের সেই দায়িত্বে ছিলেন। তিনি বলেন যে এই সিভিল সার্ভিস বিষয়টিকে
পৃষ্ঠপোষকতা না হয়ে বা ব্রিটেন থেকে আদেশ মারফত না চালিয়ে এটাকে সিভিল সার্ভিসের একটা বিষয় হিসেবে দেখানো হবে। সেই জন্য বর্তমানে লর্ড কর্নওয়ালিসকে ফাদার অফ সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া, মানে ভারতে সিভিল সার্ভিস চালু করার পেছনে লর্ড কর্নওয়ালিসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই তাকে ফাদার অফ সিভিল সার্ভিস ইন্ডিয়া বলা হচ্ছে। তারপরে তিনি কর্নওয়ালিস কোড বা 1793 তে প্রবর্তন করেন। এই কর্নওয়ালিস কোডের মধ্যে দিয়ে তিনি বিভিন্ন নিয়ম কানুন চালু করেন, যেগুলো সিভিল সার্ভিসের একজন সিভিল সার্ভেন্ট হয়ে ওঠার তার কি মানদণ্ড রয়েছে, কি রকম ভাবে সেই ক্রাইটেরিয়ার উপর অন্তর্ভুক্ত হচ্ছে, সেইগুলো এই কর্নওয়ালিস কোডে আলোচনা করা হয়েছে 1793 খ্রিস্টাব্দে। তারপরে আমাদের পরবর্তী স্লাইডে এই কর্নওয়ালিস কোডের মধ্যে যে বিষয়গুলো ছিল, এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল বেতন ভিত্তিক পেশাদার প্রশাসন চালু করা হয়। মানে কি এখানে একটা পদ থাকবে। আমরা এখন জানি যে আমরা যদি স্টেটে লিখি ইউপিএসসি এক্সামের কথা, তাহলে ওখানে আমরা দেখব যে আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্টার, এগুলো রয়েছে। এগুলো যখন আমরা জয়েন করি, আমাদের প্রথমে একটা জেলার এসডিএম বানানো হয়। তেমনি স্টেটের ক্ষেত্রে যেমন পিএসসি যারা এক্সাম হয় সেখানে ডাব্লিউবিসি এক্সাম হয়, বিভিন্ন বিডিও, তারপরে ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ডিএস নিয়োগ করা হয়, অন্য ডিপার্টমেন্টগুলো রয়েছে। এখানে ফার্স্টে গ্রুপ এ পেতে হলে তাকে হচ্ছে বিডিওর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় কোনো একটা জেলায়। এই পদ একটা পেশাদার পদ এবং এখানে মাসের শেষে বেতন দেওয়া হয়, যেটাই কর্নওয়ালিস কোডে আলোচনা করা হয়েছে। তারপর আমরা দেখছি যে ইউরোপীয় বা ব্রিটিশ অফিসারদের উচ্চ বেতন দেওয়া হয় দুর্নীতির করার জন্য। কারণ কি এই যে দুর্নীতিটা হচ্ছিল, সেই জন্য ভারতে তো ভারতে সেই সময় হচ্ছে সিভিল সার্ভিস ছিল না, তাদের ব্রিটিশ থেকে নিয়ে আসা হতো, তাদেরকে ব্রিটিশ থেকে ভারতে নিয়ে আসার জন্য তাদের বেশি বেতন দেওয়া হতো, যাতে তারা ভারতের শাসন ব্যবস্থা ভালো করে চালায় এবং সেই জন্য তাদেরকে দুর্নীতি থেকে যাতে মুক্ত করে এবং সেই জন্য বেতন বাড়িয়ে দেওয়া হয়। তারপর আমরা দেখছি উচ্চ পদে ভারতীয়দের প্রবেশাধিকার গ্রহণ করা হয়, ভারতীয়দেরকে নিম্ন স্তরে চাকরির মধ্যে রাখা হয়। এই যে গ্রুপ এ সার্ভিস বা এক্সিকিউটিভ সার্ভিস বা গেজেটেড অফিসার যারা আছে, এদের যে সার্ভিস, এই সার্ভিসগুলো সাধারণত ব্রিটিশ আমলাদেরই দেওয়া হতো, যারা ব্রিটিশ, যারা ইংল্যান্ডের যারা তাদেরকেই দেওয়া হতো। ভারতীয় জনগণকে দেওয়া হতো না, কেরানির চাকরি দেওয়া হতো বা নিজস্ব টাইপরাইটার বা কেরানির দপ্তরের চাকরিগুলো দেওয়া হতো, উঁচু পোস্টের চাকরিগুলো দেওয়া হতো না। এরপরে এই নীতি পরিচিত ছিল ইউরোপানাইজেশন, বিউরোক্রেসি, এক্সক্লুশন। মানে কি বলছে, এই যে নীতিটার মাধ্যমে ইউরোপিয়ানদের বেশি ইনভলভমেন্ট করা হতো আমরা তো এক্সক্লুশন মানে বাতিল করা হতো, সংখ্যা কমানো ইন্ডিয়ান। তারপরে আমরা দেখলাম তিনি ইউরোপীয়দের উপদেশকদের প্রশিক্ষণ দিতে চেয়েছিলেন। তিনি কি করেছিলেন, যারা ভিডিও বা সেই সময় আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যারা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি করার চেষ্টা করেছিল বা ভেবেছিল। সেই জন্য তিনি দেখা যায় 1820 সালে উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। লর্ড ওয়েলেসলি আমাদের কলকাতায় 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এখানে কি করা হয়, যারা বিউরোক্র্যাট হবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা কিভাবে ট্রেনিং পিরিয়ডে কি রকম শাসন ব্যবস্থা শিখবে, কি রকম কাজ করতে হয়, বিউরোক্র্যাট সেইগুলো তারা শেখানোর জন্য 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কলেজ সিভিল সার্ভিসে নিজে প্রশিক্ষণ দেওয়া। তারপরে আমাদের নির্দেশকেরা ভয় পেয়ে যান যে এই প্রশিক্ষণ হয়তো বা ইউরোপীয় দর্শকদের লন্ডনের বদলে কলকাতার প্রতি উমড়ে পড়বে। তাই 1802 খ্রিস্টাব্দে উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায়। যেহেতু এটা 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়, একটা মিসক্রিয়েশন ক্রিয়েট হয় যে 1802 খ্রিস্টাব্দে কলকাতায় ভারতীয়রা বেশি কলকাতায় থাকে এবং তারাই বেশি গুরুত্ব পাবে। এই জন্য ব্রিটিশ সরকার এটাকে বাজেয়াপ্ত করে দেয় এবং বন্ধ করে দেয় 1802 খ্রিস্টাব্দে। তারপরে স্লাইডে আমরা দেখছি উইলিয়াম কলেজের পরিবর্তে 1805 খ্রিস্টাব্দে লন্ডনের কাছে হার্টফোর্ডে ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করা হয়। এটাই এই হার্টফোর্ডে ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা হওয়ার কারণ ছিল প্রশিক্ষণ দেওয়া হবে বিউরোক্র্যাটদের, নতুন বিউরোক্র্যাট। 1809 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়টিকে হেইলিবেরি অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হেইলিবেরি কলেজ নামে পরিচিত। এটাকে 1809 1805 4 বছর চলার পরে
নয় কেসকে ডেলিভারি করে নেওয়া হয় এবং এই সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া উদ্দেশ্য ছিল ইস্ট ইন্ডিয়া কর্মচারীদের রাইট ভারতে পাঠানোর আগে শিক্ষা আমরা জানি বর্তমানে কলকাতায় আমাদের রাইটার্স বিল্ডিং আছে ওই রাইটার্স বিল্ডিং এ যারা হবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা সদস্য আছে তাদের সেই কর্মচারীদের শিক্ষা দেওয়ার জন্য এই ডেলিভারি কলেজ ব্যবহার করা হতো আমরা দেখছি 1833 চার্টার অ্যাক্ট অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা জানি আমাদের চার্টার শুরু হয় বা সংবিধান শুরু হয় 1793 থেকে 1793 প্রথম হয় তারপর 1813 হয় এখানে তৃতীয় সনদ এখানে করা হয় এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার যে আগে যে কিরকম প্রিপারেশন নিতে হবে তাই আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেইগুলো এই অ্যাক্টের মাধ্যমে এখানে বলা সীমিত সংখ্যক প্রার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা ছিল তবে শুধুমাত্র নির্দেশকদের মনোনীত এই পরীক্ষাকে দেখতে পাচ্ছি সবাই সুযোগ পেত এখানে কারো দ্বারা মনোনীত যারা কেউ থেকে বিলম্ব তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হতো যাদের সমাজে রেসপেক্টেবল এরিয়া আছে একটা পর্যায়ে আছে ডেজিগনেশন আছে তাদেরকেই গুরুত্ব দেওয়া সাধারণ মানুষ কিন্তু এর সুযোগ সুবিধা পায়নি শিক্ষিত হওয়ার তারপর আমরা লর্ড মেকলেস সুপারিশে আইসিএস নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু হয় আমরা জানি 1835 টাকা মেকলে মিনিটের কথা জানি কিন্তু পরবর্তীতে মেকলে মিনিটের ওই বিষয়বস্তুকে বাস্তবায়িত করার জন্য আইসিএস প্রতিযোগিতামূলক বর্তমানে যে ইউপিএসসি এক্সাম বা স্টেট এক্সাম নামে সেই সময়কালে আইসিএস সিভিল সার্ভিস নামে পরিচিত ছিল এই কম্পিটিটিভ এক্সামের ব্যাপারে তবে এই পরীক্ষা লন্ডনে অনুষ্ঠিত হতো যার ফলে ভারতীয়দের অংশগ্রহণ আমরা জানি যে ভারতীয়রা বিদেশে যেতে পারবে না তাই এদের একটা ব্যারিয়ার আছে এই ব্যারিয়ারের কারণে তারা লন্ডনে যেতে যারা পরীক্ষা দিত তারা ব্রিটিশের লোক যারা স্কটল্যান্ড আয়ারল্যান্ড এবং বিভিন্ন এলাকায় যারা বসবাস করে এই পরীক্ষা ভারতীয়রা কিন্তু দিতে তারপর আমরা দেখছি 1853 সনদাইনে অনুযায়ী প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় জন্মসূত্রে রানীর সাম্রাজ্যের সকল প্রজাই এই পরীক্ষায় অধিকার পেল ভারতীয়রা এই পরীক্ষায় বসার সুযোগ আমরা জানি যে জন্মসূত্রে জন্ম করা হয়েছে রানীর সাম্রাজ্যের সকল প্রজাই যখন এলিজাবেথ 1858 ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ সরকার নিয়ে নিল ভারতে কোম্পানিয়া সেই সময় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া তাদেরকে উজ্জীবিত করে তোলার জন্য এই শিক্ষা দেওয়ার হয় এই পরীক্ষায় তাদেরকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে সাহায্য করে তাদেরকে উৎসাহ আগে সিভিল সার্ভিস থেকে ভারতীয়দের বঞ্চিত করা হয়েছে কারণ তাদের ধারণা প্রতিষ্ঠান একমাত্র ব্রিটিশরাই করতে পারে ভারতীয়দের যোগ্যতা ন্যায় পরায়ণতা তারা বিশ্বাস জানি আমরা জানি তারা বলতো হোয়াইটস মানে বার্ডেন মানে তাদের কাছে আছে তারা যেহেতু হোয়াইটস কাছে তাদের কাছে এই ব্ল্যাক মানুষগুলো অশিক্ষিত তাদের কোনো দরকার নেই তাদের কোনো গুণ নেই তারা পড়াশোনা জানে না কিছু জানে না প্রশাসনের মধ্যে সার্ভিস ব্রিটিশ কোম্পানি যারা লোক আছে যারা কর্মচারী আছে ব্রিটিশ যারা লোক আছে তারাই করতে পারবে তাই জন্য এদেরকে বঞ্চিত করা হতো লন্ডনে এক্সাম যেতে পারবে না আগে থেকে কাট হয়ে যাচ্ছে সেটা আমরা দেখি তারপরে 1857 সালে ডেলিভারি বন্ধ হয়ে যায় থেকে সিভিল সার্ভিস কমিশন ইংল্যান্ডে এটি আমরা কি জানি আমরা ডেলিভারি কলেজের কথা আগে আমরা আলোচনা করলাম 1809 স্থানান্তরিত করা হয়েছে জায়গা থেকে হার্টফোর্ড থেকে সেটা 1816 বন্ধ করে দেওয়া হয় এবং ইংল্যান্ডে এই সিভিল সার্ভিস আয়োজন করা হয় সেই পরীক্ষার সিভিল সার্ভেন্ট নিয়োগ করা হতো এবং তারপর আমরা দেখছি 1861 সালে সিভিল সার্ভিস পরিচিত হয় আইসিএস নামে মানে 1861 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস এটা পরিচিত হয় 1864 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসেবে যিনি আইসিএস করেন আমরা জানি
রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সত্যেন্দ্রনাথ তিনি প্রথম 1864-তে আইসিএস যোগদান করেন এবং তিনি ব্যুরোক্র্যাট দায়িত্বভার গ্রহণ করেন। 1880 সালে সিভিল সার্ভিস চালু এর মাধ্যমে প্রতিযোগিতার পরীক্ষার বাইরে কিছু ভারতীয়কে সরাসরি নিয়োগ দেওয়া সম্ভব হয়। এই 1880 থেকে ভারতীয়দের সুযোগ দেওয়ার পর্ব চালু হচ্ছে। তখন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন দপ্তরে নিয়োগ করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়োগ সাধারণত সম্ভ্রান্ত পরিবার থেকে নির্বাচিত হতো। আমি প্রথমেই বললাম যে এখানে সাধারণ শ্রেণীর মানুষ যারা গুরুত্ব পেত না, যারা একটু সম্ভ্রান্ত পরিবার থেকে তাদেরকে গুরুত্ব দেওয়া হতো। যত কনভেন্টেড সিভিল সার্ভেন্ট বা আইসিএস নিয়োগ হতো তার মধ্যে 6/1 অংশ স্যাচুরেটেড সিভিল সার্ভিসের মাধ্যমে আসতো। 6/1 আসতো, এইভাবেই আসতো। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নয়, বরং ভাইসরয়ের সুপারিশে মনোনয়নের ভিত্তিতে এই নিয়োগ হতো। নিজের জ্ঞান বুদ্ধি তারপর পড়ার মাধ্যমে নিজের শক্তির মাধ্যমে কনফিডেন্স দেওয়া হতো না। ভাইসরয় যাকে সুপারিশ করবে, যাকে মনোনয়ন করবে, তাকেই এই চাকরি পাওয়ার। পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশন প্রথম গঠিত হয় 1886 যেটির নেতৃত্বে স্যার চার্লস অ্যাটকিনসন, যিনি আইসিএস পরীক্ষার সর্বোচ্চ বয়স সীমা 21 থেকে 23 করার প্রস্তাব কমিশনে দেন। আমরা পাবলিক সার্ভিস কমিশনের কথা জানি। 1886 সালে গঠিত হয়েছিল। চার্লস তৈরি করেছিলেন এবং আইসিএস এর বর্তমানে লন্ডনে পরীক্ষা নেওয়া হতো এই বয়স ছিল। ভারতীয় সুযোগ পায় 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুযায়ী আইসিএস পদের জন্য ভারতে আলাদা করে নেওয়ার ব্যবস্থা হয়। ইংল্যান্ডের সঙ্গে সবশ্য একযোগে নয়। আমরা জানি 1919 আইন হয়। সেই ভারত শাসন আইনে এখানে বলা হয় ব্রিটিশের যারা তাদেরকে আর ভারতীয়দের একসাথে আলাদা নেওয়া যাবে না, আলাদা এই আইনে বলা হয়। 1922 সালে এলাহাবাদ প্রথম একসঙ্গে ভারত সিভিল সার্ভিস ইংল্যান্ডের জনগণ এবং ভারতীয় জনগণের একসাথে আমাদের এলাহাবাদে 1922 সালে। এবং আমরা লাস্ট স্লাইডে আছি। এই স্লাইডে আমরা এই চাকরিতে ভারতীয়দের প্রতিনিধি একবারে কম ছিল। 1922 সালে মাত্র 15 যখন শুরু হয় 1922 সালে মাত্র 15% ছিল ভারতীয়দের অংশগ্রহণ বা আইএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা বর্তমানে ইউপিএসসি আইএস যেটা বলা হয় সেটা হচ্ছে মাত্র 15%। 20 বছরের পরে 1922 থেকে 1942 এর মধ্যে ভারতীয়রা ইউরোপীয়দের অতিক্রম করে সংখ্যাগরিষ্ঠ হয়ে পরিমাণটাই ছিল, অনেকটাই ছিল। 1879 সালে স্ট্যাটিউটরি সিভিল রিটার্ন তৈরি করেন এবং 1886 সালে এচিনসন কমিশন যেটা ডাফরিন তৈরি করে। 1922 সালে ম্যাকডোনেল কমিশন গঠন করা হয়। 23 সালে লি কমিশন যেটা রিডিং তৈরি করে। 1926 সালে পাবলিক সার্ভিস যেটা সরকারি চাকরি বা ব্যুরোক্র্যাটকে নিয়োগ করার জন্য একটা দপ্তর হিসেবে পরীক্ষা কেন্দ্র হিসেবে লাভ করে। এই যে আমরা একসঙ্গে 5 বছরের মধ্যে যে কমিশনগুলো দেখবা, যে কমিটিগুলো দেখছি, এগুলো একটাই কারণ সিভিল সার্ভিসটাকে ভালো করে সাজানো, তার নানা রকম পরিচর্যা করা, তার চেঞ্জেস আনা এবং তাকে সুগঠিতভাবে প্রেজেন্ট করা যাতে এই এক্সিকিউটিভ সার্ভিস আমি বললাম যে আমাদের 3টে স্তম্ভ মধ্যে এক্সিকিউটিভ সার্ভিস গুরুত্বপূর্ণ। এই সিভিল সার্ভিস আমাদের গুরুত্বপূর্ণ। আমরা জানি এমএলএ যে এমএলএ এদের কতটা আমরা পাই না, জানি না যে এমএলএ শিক্ষিত হন, তাদের এত নলেজ থাকে না। আমাদের যে ভারত যারা চালায় আইএএস আইপিএস আইএফএস ডাব্লিউবিসি সব ভিডিও আইপিএস ডিএসপি এরাই হচ্ছে ভারতের শাসন ব্যবস্থাটাকে ধরে চালাচ্ছে। তো এই ব্যবস্থাটাকে আগের থেকে বর্তমান পর্যন্ত এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং এটা বেঁধে রাখতে হবে, যাতে পরবর্তী ক্ষেত্রেও আমরা যাতে এটা বুঝতে পারি এবং ভালোভাবে আমাদের ভারতের শাসন ব্যবস্থা যে কোনো দেশের শাসন ব্যবস্থা এই এক্সিকিউটিভ সার্ভিস বা সিভিল সার্ভিস। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।